সুধার কথায় শেষমেশ জব্দ হয়ে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ইমন আর ইমনের মা তো চলে এসেছে, তরিতা নিজেই ডেকে নিয়ে এসেছে ওদেরকে। ঠাম্মি তো তরিতাকে সহ্যও করতে পারছে না। তরিতা তখন বলে, ঠাম্মি আমি জানি তুমি আমাকে সহ্য করতে পারছো না, কিন্তু যেই সত্যিগুলো জানাটা দরকার সেটা তো জানতেই হবে, বলো। আমি তোমাদের জন্য চা করে নিয়ে এসেছি, নাও। এরপর ইমন আর ইমনের মাকে চা দেয়। আর তখন তরিতা বলে, আমিও একটা কথা বলতে চাই ঠাম্মি। সেই কথাটা হলো, আমিও জানতাম দিদিভাইয়ের ডিভোর্সের কথাটা। আর এটা শোনার পরেই জ্যোৎস্না তখন বলে, তরিতা তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি যখন জানতেই তাহলে বলনি কেন? কিসের জন্য তুমি বলনি? তরিতা তখন বলে, দাদাভাই আমাকে থ্রেট করেছিল। আমি যদি বলে দিতাম তাহলে যদি দাদাভাই অনিমেষকে ব্যবসা থেকে বার করে দিত কি হতো? ঠাম্মি তো সব থেকে বেশি ভালোবাসে তার বড় নাতিকে, তাই না? সেই জন্যই আমি বলিনি ভয়ে। তখনই জ্যোৎস্না বলে, সত্যি আমার না আর কিচ্ছু বলার নেই। এই মেয়েটাকে চাইলেই অনেক আগে বার করে দেওয়া যেত, কিন্তু এই তোমাদের না বলার জন্য এটা সম্ভব হলো না। ঠাম্মি তখন বলে, তবে ওই মেয়েকে আমি এই বসু মল্লিক পরিবার ছাড়া করবই। ওকে আমি কিছুতেই এই পরিবারে বরদাস্ত করব না। ওর সাহস হয় কি করে যে ও এখানে এসেছে? ডিভোর্সি মেয়ে কোথাকার একটা, আবার বড় বড় কথা বলছে। এই জন্যই আমাকে এটা ওটা দিয়ে ভোলানোর চেষ্টা করেছিল। এখন আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তবে আমি কোনোভাবেই ওকে আমার তেজ দাদুভাইয়ের জীবনে রাখবো না। এর মধ্যেই তেজ সুধাকে বলে, আমি জানি সুধা, আপনার অনেক অপমান হয়েছে, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি না চাইতেও আর কিছু করতে পারছি না আপনার জন্য, কিন্তু আমি আপনার পাশে আছি। সুধা তখন বলে, মিস্টার বসু মল্লিক, আপনি যে এভাবে আমার পাশে থাকবেন, ঠাম্মির মুখের ওপরে কথা বলবেন, এটাই তো আমি ভাবতে পারিনি। আপনি এটা করেছেন, আমি এতে খুবই খুশি হয়েছি, কিন্তু আপনাকেও এই শেষ পর্যন্ত লড়াইয়ে থাকতে হবে। তেজ তখন বলে, আমি আছি, আমি আপনার সাথে সব সময় থাকবো, আপনার কোনো বিপদ হতে আমি দেব না। আমরা একে অপরের পাশে থাকলে খুব সহজেই এই লড়াইটা জয় করতে পারবো। সুধা তখন বলে, একদম ঠিক কথা বলেছেন আপনি। আর এই লড়াইটা জেতার জন্য আমাদের সবার আগে লাগবে ধৈর্য শক্তি। ধৈর্য থাকলে আমরা অনেক কিছু জিততে পারবো। সেই জন্যই বলছে আমাদের ধৈর্যটা থাকাটা কিন্তু খুবই দরকার। তার মধ্যেই অন্যদিকে কথা বলতে থাকে ঠাম্মি। ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে দেখে তেজ আর সুধা একে অপরের হাতে হাত রেখে কথা বলছে। আর এটা দেখার পরে ঠাম্মি তখন বলে, তেজ দাদু ভাইয়ের এই পরিবর্তন আমি আর মেনে নিতে পারছি না। তখনই ইমন বলে, আসলে তেজকেও ও বোকা বানিয়ে দিয়েছে। কি একটা মায়া জালে তেজকেও নিজের দখলে করে রেখেছে, সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। সেই জন্যই তো বলছি, এবারে একটা হেস্ত নেস্ত হওয়াটা খুবই দরকার। কারণ এই মেয়েটা যেটা করছে সেটা অন্যায় করছে। তেজের মতন একটা ছেলেকে এইরকমভাবে নিজের দখলে করে নিল, এটা ভাবতেই তো কেমন লাগে। ঠাম্মি, তোমার দাদুভাই কিন্তু ক্রমশই তোমার থেকে দূরে চলে যাচ্ছে, সে বিষয়ে কিন্তু একেবারে নিশ্চিত আমি। ঠাম্মি তখন বলে, এটা আমি কোনোভাবেই হতে দেব না। তেজ দাদুভাইকে আমি অন্য কারোর সাথে এরকমভাবে থাকতে দেব না, বিশেষ করে এই ডিভোর্সি মেয়ের সাথে তো না। দরকার পড়লে আমি অন্য স্টেপ নেব। এর মধ্যেই জ্যোৎস্না বলে, তবে ভাইকে যত দেখছি তত বুঝতে পারছি ভাই পুরোপুরি বদলে গেছে, না হলে এরকম সুধা সুধা সবসময় করতো না। এরপরে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। আর অন্যদিকে গজাননের পুজো নিয়ে কথা বলছিল তেজের মা কাকিমা। তেজের মা বলে, মেজো, কালকেই তো গণেশ চতুর্থী, কি করে কি হবে বলতো? বাড়ির যা পরিস্থিতি তৈরি হয়েছে, আমার একদমই মনটা ভালো লাগছে না। তখনই চলে এসেছে তেজ আর বলে, মা এত চিন্তা করছো কেন? এই পরিবারের বড় বউ তো রয়েছে, সেই সমস্ত দায়িত্বটা নিয়ে নেবে। তখনই চলে এসেছে ঠাম্মি আর বলে, সেটা সম্ভব নয়, কোনোভাবেই সেটা হবে না। ও ডিভোর্সি, আর এটাই হচ্ছে ওর সব থেকে বড় অন্যায় যে ও আমাদেরকে বলেনি। তাই আমিও এইভাবে ওকে এই পরিবারে মেনে নিতে পারবো না। দাদু ভাই, তুমি কিন্তু তোমার ঠাম্মির কথা অমর্যাদা করছো। আর তখন তেজ বলে, না ঠাম্মি, আমি কারোর কথাই এরকমভাবে অমর্যাদা করছি না। আমি শুধু এটাই বলছি, সুধা আমার বিবাহিত স্ত্রী, ওর কোনো অন্যায়, তুমি যেটা দেখছো আর কি অন্যায়টা, সেটা অন্যায় না, ওর কোনো অন্যায় হয়নি। তাহলে কেন আমি ওর উপর রাগ করবো? শুধু শুধু বলো তো। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি প্রমাণ করে দেবো সবটা যে উনি কোনো অন্যায় করেনি। তখনই ঠাম্মি বলে, থাক,
তোমাকে এসবের মধ্যে কিছু করতে হবে না। একটা কথা মনে রেখো, যেটা করছো সেটা অন্যায় করছো। তখনই সুধা বলে, ঠাম্মি আপনি মিস্টার বসু মল্লিককে ছেড়ে দিন। উনি তো কোনো দোষ করেনি, যা দোষ করার আমি করেছি। আমাকে বলুন আমাকে কি শাস্তি পেতে হবে, আমি সেই শাস্তি মাথা পেতে নেব। সেজন্যই বলছি আপনি এক তো রাগ করবেন না, একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আপনি যা শাস্তি আমাকে দেবেন আমি মাথা পেতে নেব। তখনই ঠাম্মি মনে মনে ভাবে, এই মেয়ে বড্ড চালাক মনে করে নিজেকে, কিন্তু জানে না যে কাননবালা দেবীও কিছু কম যায় না। তেজ তখন বলে, ঠাম্মি বলো, চুপ করে আছো কেন? ঠাম্মি বলে, কি আর বলবো দাদু ভাই, এখানে তো আমার কথার কোনো দাম নেই, তাই আমি ভাবছি কাশি চলে যাব। সুধা তখন বলে, একদমই না ঠাম্মি, দোষ যখন আমি করেছি আমি শাস্তি পাবো। তুমি কোথাও যাবে না, তোমাকে আমি কোথাও যেতে দেব না। এর মধ্যেই সুধা তখন বলে, তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছো তো ঠাম্মি? আমি যদি বাড়ি ছেড়ে চলে যাই, পাড়া প্রতিবেশী লোকজনের কাছে তোমাদের সম্মান থাকবে তো? যখন সবাই জিজ্ঞেস করবে বাড়ির বউ কেন বাড়ি ছেড়ে চলে গেছে, তখন কি পারবে উত্তর দিতে? এরপরেই আর কিছু বলতে পারে না। তখনই অন্যদিকে মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি এটা একদম ঠিক কথাই বলেছে। তেজের বাবা তখন বলে, হ্যাঁ মা, এই কথাটা তো আমরা ভেবে দেখিনি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জিজ্ঞেস করলে কি বলবো? সুধা তখন বলে, আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু আমাকে চলে যেতে বলবেন না। তার মধ্যেই চলে এসেছে পুরোহিত মশাই। পুরোহিত মশাইকে সবটা জানানো হয়। আর তখন ঠাম্মি বলে, পুরোহিত মশাই, এই বাড়ির এই কথাগুলো যেন বাইরে না যায়, পাঁচ কান যেন একেবারে না হয়। তখন পুরোহিত মশাই বলে, না না কর্তামা, এরকম কখনোই হবে না। এই বাড়ির কোনো কথাই আমি কখনো বাইরে গিয়ে বলি না, আর আমি বলবোই বা কেন? তখনই ঠাকুরমশাইকে বলে দেয় সবটা কি করতে হবে। আর ঠাম্মি তখন বলে, আমি এই বাড়িতে থাকতে দেব একটা কারণে, শুধুমাত্র তোমাকে শাস্তি পেতে হবে, তোমাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি এই বাড়ির গজাননের পুজো ধরতে পারবে না, তুমি রান্নাঘরে ঢুকতে পারবে না, এমনকি দাদু ভাইয়ের ঘরেও থাকবে না। তুমি থাকবে ছাদের ওপরে, আলাদা একটা মানুষ হিসেবে থাকবে। তখনই সুধা বলে, ঠিক আছে ঠাম্মি, আমি তাতেই অনেক খুশি হয়েছি। তুমি যে আমাকে এখানে রাখতে রাজি হয়েছো, সেটাই আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। তেজ তখন বলে, কেন এরকম করছে ঠাম্মি? সুধা মনে মনে ভাবে, আমি জানি ঠাম্মি, আমি একটু হলেও শাস্ত্র জানি, কিন্তু শাস্ত্রে এসব লেখা নেই, তুমি ইচ্ছে করেই সমস্ত কিছু করছো, কিন্তু আমি এবার বুদ্ধি দিয়ে সবটা জয় করব। এর মধ্যেই সুধা নিজের মাথার ঘোমটা খুলে ফেলে। আর এটা দেখার পর ঠাম্মি বলে, এত বড় সাহস, তুমি খুলে ফেললে? সুধা তখন বলে, এই বাড়ির বউ তো আমি না, তাই আমি ঘোমটা দিই বা না দিই, নিয়ম পালন করি বা না করি, তাতে তো তোমার কিছু যায় আসার কথা না, তাই না ঠাম্মি? এরপর ঠাম্মি নিজের কথায় নিজেই জব্দ হয়ে গেছে। সুধা ওপরে গিয়ে একটা মাটি দিয়ে মূর্তি করতে থাকে, গজাননের মূর্তি, আর বলে, গজানন, কাল তুমি আমার পুজোই নেবে, আমি খুব ভালো মতন জানি, তাই আজকে রাতের মধ্যেই আমাকে সমস্ত ব্যবস্থা করতে হবে।